আগের ক্লাসে আমরা করেছি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষমজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। এটা স্থির তড়িতের প্রাথমিক সূত্র ছিল। এখন আমাদের জানতে হবে যে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত হবে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান জানার জন্য আমাদের কুলম্বের সূত্রটা পড়তে হবে। আজকে আমাদের টপিক হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রে বলেছে দুটো বিন্দু আধান Q1 এবং Q2, স্থির বিন্দু আধান Q1 এবং Q2, তারা পরস্পর থেকে r দূরত্বে অবস্থান করছে। স্থির বিন্দু আধান, এই দুটো হচ্ছে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। দুটো স্থির বিন্দু আধান Q1 এবং Q2 পরস্পর থেকে যদি r দূরত্বে অবস্থান করে, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, তার যে মান, সেই মানটা হচ্ছে আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই সমানুপাতিকের জন্য একটা কে ধ্রুবককে আমরা নিয়ে এসেছি। এই যে কে ধ্রুবকটা, এটা কিন্তু মহাকর্ষের সূত্রের মতো কনস্ট্যান্ট নয়, সার্বজনীন কনস্ট্যান্ট নয়, এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। সেই জন্য মহাকর্ষের সূত্রটাকে আমরা বিশ্বজনীন বা সার্বজনীন বললেও কুলম্বের সূত্রটাকে আমরা বিশ্বজনীন বা সার্বজনীন বলবো না। এসআই পদ্ধতিতে এই কে ধ্রুবকের মান হয় 1/4π এপসাইলন বা 1/4π এপসা আর ইন্টু এপসা নট। এই এপসা আরটাকে আমরা বলছি কোনো মাধ্যমের, লিখে রেখেছি পরাবৈদ্যুতিক ধ্রুবক এপসা বাই এপসা নট। এটাকে আমরা বলছি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসা আর এর মান কত হয়? 1। তাহলে সিজিএস পদ্ধতিতে যদি আমরা করি, তখন কে এর মান হবে 1/এপসা আর। তাহলে সিজিএস পদ্ধতিতে গাণিতিক রূপ 1/এপসা আর Q1 Q2/r²। তাহলে দুটো সূত্র আমাকে ভালো করে মনে রাখতে হবে যে এসআই পদ্ধতিতে আমরা যে ধ্রুবকটা ব্যবহার করব তার মান কি হবে, আর সিজিএস পদ্ধতিতে যখন আমরা করব তখন মান কি হবে, এই দুটো আমাদের জানতে হবে। এইবার আমরা তো এখানে লিখেছি যে ক্রিয়াশীল বলের মানটা কত হবে। তাহলে তার প্রকৃতি বের করার জন্য উপায় কি না, প্রকৃতি আমরা দেখব এই আধান দুটোর গুণফল নিয়ে। যদি আধান দুটোর গুণফল Q1 Q2 > 0 হয়, তাহলে আমরা বলবো সেই কুলম্বীয় বলটা বিকর্ষণধর্মী হবে। অর্থাৎ দুটো আধান যে সমজাতীয় আধান হলেই তাদের গুণফলটা > 0 হবে, তখন সেটা বিকর্ষণধর্মী। যদি বিষমজাতীয় আধান হয়, তখন তাদের গুণফলটা <0 হবে, তখন হবে সেটা আকর্ষণধর্মী। ওকে, এইবার দেখো কুলম্বের যে বলটা, এটা কিন্তু মহাকর্ষ বলের থেকে অত্যন্ত বেশি শক্তিশালী বল। এটা করার জন্য একটা তুলনা এখানে করে রেখেছি। নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি প্রোটনের মধ্যে কুলম্বীয় বল এবং মহাকর্ষীয় বলের অনুপাত 1.3 × 10⁻36। মানে বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি তড়িৎ বল মহাকর্ষ বলের থেকে অনেক বেশি শক্তিশালী বল। এইবার আমরা দেখলাম যে কুলম্বের সূত্র কেবলমাত্র দুটো স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কি আমরা যদি অনেকগুলো বিন্দু আধান থাকে, তাহলে কি কুলম্বের সূত্র সেখানে ব্যবহার করতে পারবো না? নিশ্চয়ই ব্যবহার করতে পারবো। তাকে একটু আমাদের মডিফাই করতে হবে, সেটা হচ্ছে উপরিপাতের নীতি। কুলম্বের সূত্রের এটা হচ্ছে উপরিপাতের নীতি। এই উপরিপাতের নীতিটা কি বলেছে, যে কোনো একটা সংস্থায় অনেকগুলো বিন্দু আধান আছে, Q1 Q2 Q3 Qn বিন্দু আধান আছে। এই আধানগুলোর জন্য আমি সেখানে একটা পরীক্ষক আধান Q0কে রেখেছি। এই Q0 আধানের উপর ক্রিয়াশীল যে তড়িৎ বল, এটা আমরা দুটো বিন্দু আধান, মানে যে পরীক্ষক আধান তার সঙ্গে অন্য একটা, যে কোনো একটা আধান Q1 এর সঙ্গে ক্রিয়াশীল বল বের করবো। আমি ধরলাম ক্রিয়াশীল বলটা F1। তারপর যখন আমি এদের মধ্যে ক্রিয়াশীল বল বের করব, তখন ধরে নেবো যে সংস্থায় আর কোনো আধান নেই। এটাই হচ্ছে উপরিপাতের নীতি। যখন আমরা দ্বিতীয় আধানকে নেব, তখন Q2-র সঙ্গে পরীক্ষক আধান Q0-এর মধ্যে ক্রিয়াশীল বল বের করবো। সেটা আকর্ষণধর্মী হোক বিকর্ষণধর্মী হোক, সেটা আমরা বের করব। অবশ্যই তাদের মান এবং অভিমুখ নিয়ে আমরা বের করব। একই রকমভাবে Q3-কে যখন বের করব, তখন আমরা F3 বল পেলাম। এইভাবে আমরা পৃথক পৃথকভাবে বল বের করে নেব, দুটো দুটো বিন্দু আধান ধরে নিয়ে। দিয়ে বল কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর যোগফল করব। করলেই আমরা কিন্তু অনেকগুলো বিন্দু আধান থাকলেও বিচ্ছিন্ন বিন্দু আধান, এখানে আধানগুলো কি আছে? বিচ্ছিন্ন অবস্থায় আছে। শুধু এটা নয়, যদি আমরা একটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন নিরবিচ্ছিন্ন আধান নিয়ে করি, সেখানেও আমরা কুলম্বের সূত্রটাকে ব্যবহার করতে পারবো উপরিপাতের নীতির সাহায্যে। এখানে আমরা সামেশনের সাহায্যে ব্যবহার করেছি, কোনো জায়গায় আমাকে ইন্টিগ্রেশনের সাহায্যে ব্যবহার করতে হবে। তার মানে কুলম্বের সূত্রটা দুটো বিন্দু আধানের ক্ষেত্রে, স্থির বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আমরা একটা বড় আধানকে অনেকগুলো বিন্দু আধানের সমষ্টি বলে ধরে নিতে পারি। সমস্যা কোথায়?
তাহলে তখন পৃথক পৃথকভাবে বল বের করে নাও, দিয়ে আমি ভেক্টর যোগফল করব। যদি স্কেলার রাশি কোনো জায়গায় হয় তখন স্কেলার যোগফল, বীজগাণিতিক যোগফল করতে হয়। যেহেতু বল ভেক্টর রাশি তাই এখানে ভেক্টর যোগফল করতে হবে, এইটুকু ব্যাপার, আর কিছু না। এইবার আমরা চলে আসবো যে মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবকের ক্ষেত্রে কুলম্বের সূত্র আমরা ব্যবহার করব। দেখো দুটো বিন্দু আধান Q1 এবং Q2 পরস্পর থেকে r দূরত্বে অবস্থান করছে। এইবার এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান আমরা তো বের করতে পারি, যদি আমরা শূন্য মাধ্যমে এসআই পদ্ধতি হয় তাহলে 1/4πε0 Q1 Q2/r², এটা তো আমরা বের করতে পারবো। এইবার যদি আমি ওদের দূরত্বের সঙ্গে লম্বভাবে টি বেদের এফসা আর পরাবৈদ্যুতিক ধ্রুবক সম যদি কোনো মাধ্যম রেখে দিই, তাহলে কি আমরা কুলম্বের সূত্র ব্যবহার করতে পারবো না? তাই না? আমরা প্রথমে এতক্ষণ পর্যন্ত দুটো বিন্দু আধানের মধ্যে মাঝের যে মাধ্যমটা, একটাই মাধ্যম ধরেছিলাম। মিশ্র মাধ্যম যদি হয়, ধরো কিছুটা বায়ু আছে, কিছুটা এফসা আর সম্পন্ন অন্য কোনো মাধ্যম আছে, তাহলে কি আমরা করতে পারবো না? তার জন্য যে ফর্মুলাটা আমাকে ব্যবহার করতে হবে, তাহলে দেখো টোটালটা বায়ু ছিল কত আর, তার বায়ু বাদ নেই কতটা টি, তাহলে এখন বায়ুর জন্য কার্যকর দূরত্ব হলো কত না r-t। আর এখন এই যে এফসা আর আছে, তাহলে এফসা আর আর তার বেদ কত টি, তাহলে এর জন্য কার্যকর দূরত্ব হবে √এফসা আর × টি। তার মানে যদি মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে তখন তার ফর্মুলাটা হচ্ছে √, মানে যদি আরও অনেকগুলো থাকে তখন আর এফেক্টিভের ফর্মুলাটা এরভাবে লেখা যেতে পারে, আর এফেক্টিভ সমান √এফসা আর ওয়ান, এফসা আর ওয়ান r1 দূরত্বের জন্য, √এফসা r2 দূরত্বের জন্য। এইভাবে আমরা পরপর আমরা ব্যবহার করতে পারবো। এখানে দুটো মাধ্যম রেখেছি, তাই এই আর এফেক্টিভের দূরত্বটা হয়ে গেল r-t √এফসা আর × t। ওকে, তাহলে আমরা মিশ্র যদি মাধ্যম থাকে, মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা কুলম্বের সূত্রটা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কুলম্বের সূত্র দুটো শুধু বিন্দু আধান নয়, একটা বিস্তৃত আধান বন্টন, তার জন্যও আমরা কুলম্বের সূত্র ব্যবহার করতে পারি। উপরিবাতের নীতির সাহায্যে আমরা আরও দেখব, ইন্টিগ্রেশনের সাহায্যেও আমরা নিরবিচ্ছিন্ন আধান বন্টনের ক্ষেত্রেও কুলম্বের সূত্র ব্যবহার করতে পারবো। কিন্তু তাহলে এর সীমাবদ্ধতা দেখো, কুলম্বের সূত্র বলার সময় প্রথমেই আমি বলেছিলাম যে আধান দুটোকে স্থির হতে হবে এবং বিন্দু আধান হতে হবে। ওকে, তাহলে সেই যে দুটো সীমাবদ্ধতা সেটা নিয়ে একটু আলোচনা করে দিই। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। যদি বিন্দু আধান না হয় তাহলে কি হবে, ধরো দুটো গোলক, পরিবাহী গোলকে আমি আধান দিয়ে রেখেছি, ধরে নিয়েছি সমপরিমাণ আধান দিয়ে রেখেছি, বা Q1 Q2 আধান দিয়ে রেখেছি। যখন আধান দুটো বিষম জাতীয় হবে তারা পরস্পরকে আকর্ষণ করবে, তাই তো? তাহলে এখন আমার যে কার্যকর দূরত্বটা, তখন কিন্তু গোলকের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কিন্তু ধরলে হবে না, তখন দূরত্বটা কমে যাবে। কতটা কমে যাবে সেটা বের করাটা অনেকটাই কঠিন হবে। মধ্যে কথা এটুকু বুঝতে পারছি যে কার্যকর দূরত্ব আর এফেক্টিভের মান তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব থেকে কমে যাচ্ছে। তাই এখানে কার্যকরভাবে যে বলটা দেবে সেটা কিন্তু আমরা বিন্দু আধান হলে যে বলটা পেতাম তার থেকে বেশি হবে। একই রকমভাবে যদি সমজাতীয় আধান দিয়ে তোমরা আহিত করে রাখো দুটো গোলককে, সেক্ষেত্রে আধান দুটোর যে দূরত্বটা, সেই দূরত্বটা, কার্যকর যে দূরত্বটা আর এফেক্টিভটা, সেটা কিন্তু গোলকের কেন্দ্রদ্বয়ের দূরত্ব থেকে বেড়ে যাবে। তাই সেক্ষেত্রেও কিন্তু যে আমরা প্রকৃতপক্ষে যে বলটা পাবো সেটা কিন্তু দুটো তাদের কেন্দ্রে আধান থাকলে, বিন্দু আধান হিসাবে থাকলে তার যে বল তার থেকে কিন্তু আমরা কম পাবো। তাই এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা বিন্দু আধান, আরেকটা বলেছিলাম যে এটাকে স্থির হতে হবে। যদি স্থির না হয়, আমরা জানি একটা গতিশীল আধান সে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সঙ্গে সে কি করে না, চৌম্বক ক্ষেত্র, তার সঙ্গে লম্ব দিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তাই দুটো আধান Q1 এবং Q2, দেখো এই আধানটার উপর যদি স্থির থাকতো, তাহলে এই আধান যদি থাকলে তখন আমরা কুলম্বের সূত্র ব্যবহার করতে পারবো। কিন্তু যেহেতু তারা গতিশীল, তারা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সঙ্গে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে, তাই এক্ষেত্রে আমরা যে মোট বলটা পাবো সেটা তড়িৎ বল এবং চৌম্বক বলের সমষ্টির সঙ্গে সমান হবে। সুতরাং এই দুটো সীমাবদ্ধতা ভালো করে খেয়াল করতে হবে। এই দুটো সীমাবদ্ধতা ছাড়া আমরা কুলম্বের সূত্র শুধু দুটো আধান নয়, আমরা অনেক সংখ্যক আধানের ক্ষেত্রেও উপরিপাতের নীতির সাহায্যে আমরা তার লব্ধি বল, কোনো পরীক্ষিত আধানের উপর লব্ধি বলের মান নির্ণয় করতে পারব। আচ্ছা, কুলম্বের সূত্র ক্লিয়ার হয়েছে। এবার দেখো একটা প্রয়োগ করছি।
দুটো বিন্দু, সেই দুটো বিন্দু বস্তু, তাদের আকারটা অত্যন্ত ছোট, তাদের মধ্যে কোনো স্থির তড়িতাবেশ ঘটবে না। এই দুটো বিন্দুতে আমি মোট 20 স্ট্যাট কুলম আধানকে কিভাবে ভাগ করে দিলে ওই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান সর্বোচ্চ হবে। ওকে, সেই আধান দুটো দূরত্বও বলে দেওয়া আছে। কত না 10 সেন্টিমিটার। আমি অঙ্কগুলোকে দেখো ডান দিকে লিখে রেখেছি। 20 স্ট্যাট কুলম আধানকে 10 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটো বিন্দু বস্তুর মধ্যে আমরা কিভাবে ভাগ করলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হবে এবং সেই সর্বোচ্চ বলের মান কত, এটা আমাদের বের করতে হবে। ধরে নাও যে প্রথম যে গোলক বিন্দু বস্তু, তাতে তুমি আধান দিয়েছ কিউ, তাহলে Q2-তে বাকিটা তুমি দেবে না 20 মাইনাস স্মল কিউ। আধান স্কেলার রাশি, মোট আধানের মান বীজগাণিতিক যোগফলের সঙ্গে সমান। তাই আমরা একে সহজভাবে ভেঙে নিতে পারি। প্রথমটায় আধান দিয়েছি কিউ, আর এটাতে তাহলে হবে 20 মাইনাস কিউ। তাহলে এখন আর দূরত্বে আছে, তাহলে কোন শর্তে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হবে, আধানটাকে কিভাবে ভাগ করলে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হবে, আগে সেটা জানতে হবে। তাহলে আগে ক্রিয়াশীল বল বের করো। কুলম্বের সূত্র থেকে আমরা লিখতে পারি কনস্ট্যান্ট Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে কে কিউ 20 মাইনাস কিউ বাই আর স্কোয়ার, কনস্ট্যান্ট থাকলো। আরও তো এখন কনস্ট্যান্ট নির্দিষ্ট দূরত্বে রেখেছি, দূরত্ব চেঞ্জ হচ্ছে না, এটা খেয়াল করবে। আমি যে ডিফারেন্সিয়েট করব, কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব সেটা জানতে হবে। এখানে দূরত্বটা স্থির, আধানটাকে ভাগ করছি কিভাবে, তাই আধানের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হচ্ছে। তাহলে 20 কিউ মাইনাস কিউ স্কোয়ার, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু কিউ, তাহলে ডিএফ বাই ডি কিউ সমান কনস্ট্যান্টটাকে রেখে দিলাম 20 কিউ, 20 কিউ এর জন্য 20 মাইনাস 2 কিউ। আর আমরা জানি কোনো একটা ফাংশন যখন সে পরিবর্তিত হয়, তার সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুগুলোতে তার যে স্লোপ, সেই স্লোপটা কি হবে, 0 হবে। ধরো এটা এফ এর রেসপেক্টে কিউ এর যে ভ্যারিয়েশন, এই পয়েন্টে তার যে স্লোপটা, এই স্লোপটা কি হবে, 0 হবে। নিচেও 0 হতে পারে। চলরাশির ক্ষেত্রে তার স্লোপটা বাড়ছে, বেড়ে বেড়ে সর্বোচ্চ হচ্ছে বা কমছে, দিয়ে আবার ইনক্রিজ করছে। তাই কোনো একটা ফাংশন, কোনো একটা অপেক্ষক যদি অন্য একটা চলরাশির উপর নির্ভর করে, তার সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হয়। তাই আমরা এটাকে কি করব, 0 ধরব। 0 ধরবো না, 0 হবে। ওকে, তাহলে এবার ক্যালকুলেশন করে নাও। 20 মাইনাস 2 কিউ ইকালস টু 0 or Q ইকালস টু 10 স্ট্যাট কুলম। তাহলে দেখো 20 স্ট্যাট কুলমের মধ্যে একে দিতে হচ্ছে আমার 10, তাহলে বাকিটা 10 থাকবে। তাহলে এটাতে আমি ধরেছিলাম এটা, তাহলে অতএব Q1 ইকালস টু 10 স্ট্যাট কুলম আর Q2 সমান 20 মাইনাস 10 স্ট্যাট কুলম, মানে এটাও 10 স্ট্যাট কুলম হলো। তার মানে শুধু এটা আমি 20 ধরে বলছি 10 হয়েছে, ব্যাপারটা নয়। মানে মোদ্দা কথা, এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে যে কোনো আধানকে যদি সমান দুভাগে ভাগ করে দেওয়া হয়, ওই অবস্থাতেই ক্রিয়াশীল বল সর্বোচ্চ হয়। মহাকর্ষের ক্ষেত্রে করেছিলাম, মনে করো যদি ভরকে সমান দুভাগে ভাগ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে মহাকর্ষীয় বল সর্বোচ্চ হয়। এখানেও একই রকম। ওকে, আমি মান দিয়েছি সমান দুভাগে ভাগ হয়। যদি এটা
চলরাশি থাকতো সেটা Q/2 করে হয়ে যেত। ওকে, তাহলে এক্ষেত্রে দুটো আধানের মান পেয়ে গেছি, দূরত্ব বলে দেওয়া আছে, তাহলে আমি ক্রিয়াশীল বল পেয়ে যাব। তাহলে তাহলে এখানে কোশ্চেনটা ছিল যে কিভাবে বন্টন করলে, তার মানে সমান দুভাগে আধানটাকে ভাগ করে দিতে হবে, তাই তারা প্রত্যেকে 10 কুলম্ব করে পাবে। তাহলে এই অবস্থায় যদি আর এর মান 10 সেন্টিমিটার হয় তখন ক্রিয়াশীল বল কত হবে? তাহলে অতএব সর্বোচ্চ ক্রিয়াশীল বল F max ইকুয়ালস টু আমরা Q1Q2/r²। এইবার যেহেতু স্ট্যাট কুলম্ব আছে, দূরত্ব সেন্টিমিটার এককে আছে, আমাকে ধ্রুবকটা চেঞ্জ করতে হবে। কুলম্বের সূত্রের এটাই সমস্যা, ধ্রুবকটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সিজিএস পদ্ধতিতে হয় 1/ε/r Q1Q2/r²। এখানে কিছু লেখা আছে বায়ুর মধ্যে থাকা, তাহলে বায়ুর জন্য এফসার এর ভ্যালুটা কত হয়? 1 হয়। সুতরাং এবার মানটা বসিয়ে দাও, তাহলে 10 × 10/10²। তার মানে এটা হয়ে গেল 1 ডাইন। দেখো এই অঙ্কটায় আমরা অনেকগুলো জিনিস আমরা ব্যবহার করছি। কুলম্বের সূত্র ব্যবহার করলাম, সর্বোচ্চ ম্যাক্সিমাম মিনিমার ধারণাটা এখানে কিছুটা লাগিয়েছি। সুতরাং দেখো যে দুটো বস্তুর মধ্যে একটা কিছু পরিমাণ আধান, যে কোনো একটা আধান যদি আমরা ভাগ করে দিই, কোন শর্তে ক্রিয়াশীল বল সর্বোচ্চ হবে, তখন তুমি কিন্তু এখান থেকে কনক্লুড করতে পারো যে সমান দুভাগে ভাগ করে দিতে হবে। নাহলে তাদের মন খারাপ হয়ে যাবে না, সমান দুভাগেই ভাগ করতে হবে, ওই অবস্থাতেই ক্রিয়াশীল বল সর্বোচ্চ হবে। বলেছে দুটো আধান, আমি সমজাতীয় বিন্দু আধান ধরে নিয়েছি আমাদের সুবিধার্থে। দুটো আধান r দূরত্বে অবস্থান করছে, একটা তৃতীয় আধান Q0, একে কোথায় রাখলে এই পুরো সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে? সাম্যাবস্থায় থাকার শর্ত হলো প্রতিটা কণার ওপর ক্রিয়াশীল লব্ধি তড়িৎ বলের মান 0 হবে, অর্থাৎ প্রতিটা কণার ওপর কুলম্ব বলের মান 0 হবে। ওকে, তাহলে দেখো আমি যদি এই Q0টাকে এই জায়গায় বসাই, তাহলে এটা এ বিন্দু এবং বি বিন্দু, এ বিন্দুর জন্য ক্রিয়াশীল বল Q0টা আমি সি বিন্দুতে বসিয়েছি। তাহলে সি বিন্দুতে ক্রিয়াশীল বল এ বিন্দুর জন্য মানে FAC এবং FBC দুটোই বাইরের দিকে কাজ করছে, তাই এর ওপর ক্রিয়াশীল বল 0 হওয়ার কোনো সম্ভাবনা নেই ডান দিকে। একই রকমভাবে যদি আমি বাম দিকে রাখি Q0টাকে, তাহলে সেক্ষেত্রেও খেয়াল করো দুইজনেই একই দিকে বল প্রয়োগ করবে। ওকে, বা যদি ধরো এটা ধনাত্মক আধান ধরে নিয়েছি, তো যদি ঋণাত্মক হতো তাহলে ভেতরের দিকে কাজ করতো। আমি একে যদি ধনাত্মক ধরি বাইরের দিকে, আর যদি ঋণাত্মক হয় তখন দুটো বলই ভেতরের দিকে কাজ করবে। মোদ্দা কথা, Q0-র প্রকৃতি যাই হোক না কেন, যদি এদের সংযোজককারী সরলরেখার বর্ধিতাংশের উপর আইদার তার রাইট সাইড অর লেফট সাইড যেদিকেই রাখো না কেন, ক্রিয়াশীল বলের অভিমুখটা একই দিকে হবে। আর দুটো বলের অভিমুখ একই দিকে হলে লব্ধি বল কখনোই 0 হবে না। লব্ধি বলকে 0 হতে গেলে ক্রিয়াশীল বলকে অ্যাটলিস্ট আগে তো বিপরীতধর্মী হতে হবে, তারপর মান সমান হতে হবে, তাই না? তাহলে এইবার এই দুদিকে হওয়ার কোনো সম্ভাবনা নেই, এখানেও হবে না, এদিকেও হবে না। তাহলে আমি কোথায় রাখতে পারি? মাঝে। দেখো মাঝামাঝি জায়গায় আবার কোথায় রাখবো? আমরা জানি কুলম্বীয় বল F proportional to 1/r², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বটাকে কিন্তু নির্দিষ্ট হতে হবে। তাই যদি আমি মাঝামাঝি দূরত্বে রাখি, খেয়াল করো এদের প্রকৃতি যাই হোক না কেন, Q0 ধনাত্মক হোক ঋণাত্মক হোক, দুটো বল পরস্পর বিপরীত দিকে কাজ করবে। তাই মাঝখানে যদি Q0-কে রাখা হয়, তাহলেই সেটা Q0টা অ্যাটলিস্ট সাম্যাবস্থায় থাকবে।
এইবার আমরা দেখব যে কিউ জিরো অন্যগুলোর সাম্যাবস্থা তৈরি করতে পারছে কিনা, তাই না? এইবার দেখো, এইবার এরা তো সমজাতীয়, এ আর বিতে সমজাতীয় আছে, এগুলো দরকার নেই, সমজাতীয়। তাহলে এইটার ওপর ক্রিয়াশীল বল মানে এফ এ বি সবসময় বাইরের দিকে হবে, কারণ এরা সমজাতীয়, বাইরের দিকে হবে। তাহলে কিউ জিরো নিশ্চয়ই ওকে আকর্ষণ করতে হবে, না হলে কিন্তু লব্ধি বল শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইবার আমরা বুঝতে পারলাম যে যদি দুটো আধান সমজাতীয় হয় তাহলে তাদের সাম্যাবস্থা তৈরি হবে তাদের সংযোজককারী সরলরেখার ওপর মধ্যবর্তী কোনো একটা স্থানে। এরা দুজন মান সমান, তাই মাঝখানে হয়েছে। যদি এর মান বেশি হতো, আমি আরো নিউমেরিক্যাল দেখাবো, যদি এর মান বেশি হতো, এর মান কম হতো, তখন ডান দিকে মানে এর দিকে থাকতো। যার মান কম সেদিকে দূরত্বটা কম হবে, তখন সেটাকে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। ওকে, যদি বিপরীত জাতীয় আধান হয় সেটাও আমি দেখাবো যে কিভাবে সাম্যাবস্থাটা তৈরি হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন এই প্রবলেমটায় আমরা বলতে পারি যে এর উপর ক্রিয়াশীল আকর্ষণ বল কিউ জিরো দ্বারা, এটা তখন সি বিন্দু ধরে নাও, তাহলে এফ এ সি এইভাবে যদি থাকে, এ যদি সাম্যাবস্থা পায় তাহলে এও সাম্যাবস্থা পাবে, আবার এ তো অলরেডি আগে থেকে সাম্যাবস্থা হয়ে বসে আছে। এর সাম্যাবস্থা তৈরি করা মানে অলরেডি এও, কারণ এরও কন্ডিশন এর কন্ডিশন একই। ওকে, আলাদা করে হওয়ার কোনো দরকার নেই। তাহলে সাম্যাবস্থায় আমরা লিখতে পারি এটা হচ্ছে সাম্যাবস্থা সব থেকে সরল প্রবলেম। যদি এদের মান আলাদা হয়, যদি এদের চিহ্ন আলাদা হয়, একটা প্লাস একটা মাইনাস, সেগুলোও দেখতে হবে। কিন্তু তার শর্তটা হচ্ছে একটাই, সাম্যাবস্থার প্রতিটা কণার ওপর লব্ধি তড়িৎ বল মানে কুলম্বীয় বলের মান যেন শূন্য হয়। একজনের উপর হলে সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে না। সংস্থা মানে কি, প্রতিটা কণার কথা ভাবতে হবে, পৃথক পৃথক কণা নয়। ওকে, তাহলে সাম্যাবস্থায় আমরা লিখতে পারি যে মড অফ এফ এ বি সমান মড অফ এফ এ সি। ব্যাস, তাহলে কে কিউ ইন্টু কিউ জিরো বাই দূরত্বটা কত হবে, আর বাই টু। এফ এ বি, এ বির জন্য দূরত্বটা আর সমান কে, তাহলে তখন এটা দুটোই কিউ আছে। এফ এ বি মানে বি এ কে কতটা বিকর্ষণ বল দিচ্ছে, তাহলে কনস্ট্যান্ট ইন্টু কিউ ওয়ান কিউ টু মানে কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কনস্ট্যান্ট ইন্টু কিউ ইন্টু কিউ জিরো বাই আর বাই টু এর হোল স্কোয়ার। কেন না, কিউ আর কিউ জিরোর মধ্যে দূরত্বটা, কুলম্বের সূত্র যে দুটো বিন্দু আধানের জন্য আমরা ক্রিয়াশীল বল বের করব তাদের দূরত্বটা আমাদের খেয়াল করতে হবে। কারণ যখন যে কোনো দুটোর মধ্যে ক্রিয়াশীল বল বের করব, ধরে নেব সংস্থায় তৃতীয় কোনো আধান নেই, এটাই হচ্ছে উপরিপাতের নীতি। তাহলে এবার যদি ভেক্টর যোগফল করি তাহলে সব আধানগুলোর জন্য ক্রিয়াশীল বল আমরা বের করব, কিন্তু একসঙ্গে সব আধানের জন্য কুলম্বের সূত্র কিন্তু কাজ করবে না। উপরিপাতের নীতির সাহায্যে কুলম্বের সূত্রটাকে প্রয়োগ করে লব্ধি আমরা তড়িৎ বল নির্ণয় করি। ওকে, তাহলে দেখো, তাহলে এরা কত হবে, তাহলে কে কে কেটে যাবে, তার মানে কিউ জিরো ইকুয়ালস টু কিউ বাই 4। এটা মান বের করলাম। তাহলে চিহ্ন কি হবে, বিপরীত ধর্মী। অলরেডি আমরা আগেই বলেছিলাম যদি বিপরীত ধর্মী না হয় একে আকর্ষণ করতে পারবে না। সূত্রে চিহ্ন বসানোর কোনো দরকার নেই, তার প্রকৃতি কি হবে সেটা ক্রিয়াশীল বলের অভিমুখের সাহায্যেই সহজে ভাবা যায়। তাই আমরা বলতে পারি যে কিউ জিরো হয়ে যাবে মাইনাস কিউ বাই 4। অর্থাৎ দুটো সমজাতীয় আধান তার আর দূরত্বে আছে, তাদের মাঝখানে যদি আমি তাদের বিপরীত ধর্মী এবং 1/4 কোনো আধান রেখে দিই তাহলে সংস্থাটা
পুরো সংস্থাটাই সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ প্রতিটি কোণার উপর ক্রিয়াশীল তড়িৎ বলের মান 0 হবে। এবার 3 নম্বর প্রবলেমটা দেখো। বলছে একটা বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য a। বর্গক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু হয়, এই 4টা শীর্ষবিন্দুতেই সমজাতীয় সমমানের বিন্দু, স্থির বিন্দু আধান 4টা রাখা আছে। কোশ্চেনটা হচ্ছে যে এদের কেন্দ্রে কত আধান রাখলে এই সবাই সাম্যাবস্থায় থাকবে। একটু মজাদার, আগেরটা রৈখিক দুটো বিন্দু আধান দিয়ে সাম্যাবস্থা তৈরি করে শিখেছিলাম, এখানে এই 4টা আধান নিজে আগে থেকে আছে সংস্থা, কেন্দ্রে কতটা, কারণ বুঝতেই পারছো। আচ্ছা, এই 4টা আধান আগে সাম্যাবস্থায় নেই, সেটা একটু আগে ভাবি। তাহলে দেখো, এই প্লাস কিউ আধান একে একটা বিকর্ষণ বল দেবে, মানে এফ ডি এ কুলম্বীয় বল দেবে। সি বিন্দুর জন্য ক্রিয়াশীল বল হয়ে যাবে এফ সি এ। সি বিন্দুর জন্য এটা হচ্ছে ডি এ। আচ্ছা, এটা হয়ে যাবে ডি বিন্দুতে ক্রিয়াশীল বল সি বিন্দু দ্বারা এফ ডিসি, এবং ডি বিন্দুতে ক্রিয়াশীল বল এফ ডিবি। ডি বিন্দুতে যেহেতু ক্রিয়াশীল বল তাই ডি দিয়েছি, আর যে বিন্দুগুলো জন্য হচ্ছে সেগুলোকে পাশে লিখে দিয়েছি আমার বোঝার সুবিধার্থে। একটা জিনিস খেয়াল করো, এখানে এফ ডিসি এবং এফ ডিএ এটা অবশ্যই সমান হবে। কেন না, দুটো আধান একই এবং দূরত্বটা একই। তাহলে তাহলে আর একটা কে বল আছে না, বি বিন্দুর বল। তাহলে এরা দুজন পরস্পর লম্ব। দেখো, এই বলটা আর এই বলটা এটা কিন্তু লম্ব বল, পরস্পরের সঙ্গে লম্ব, এবং এটা কর্ণ বরাবর যাচ্ছে, তার মানে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখন আমি যদি ডি বিন্দুতে মোট কুলম্বীয় বল বের করি, যে সংস্থায় আমি যে আধানের উপর কুলম্ব বল বের করব, বাকি আধানগুলো তার উপর কোন দিকে বল দিচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। ওই আধানটা অন্য আধানগুলোকে কোন দিকে বল দিচ্ছে সেটা আমার জানার দরকার নেই। পরীক্ষক আধানটা গুরুত্বপূর্ণ। পরীক্ষক আধানের ওপর বাকি আধানগুলো কোন অভিমুখে কত মানের বল দিচ্ছে, তাহলেই পরীক্ষক আধানের উপর মোট বা লব্ধি তড়িৎ বল নির্ণয় করা যাবে। ওই আধানটা বাকি কাকে কোন দিকে কি পরিমাণ বল দিচ্ছে সেটা আমার আলোচ্য বিষয় নয়। তাহলে এখন আমি পয়েন্ট ধরে নিয়েছি কাকে না, ডি বিন্দুকে। তাহলে ডি বিন্দুতে বাকি তিনটে, এরা তিনজন তাহলে বল দিচ্ছে, বিকর্ষণ বল দিচ্ছে স্বাভাবিকভাবেই। তাহলে তিনটে বলের লব্ধি যদি আমাকে বের করতে হয়, তাহলে ডি বিন্দুতে লব্ধি তড়িৎ বল এফ ডিএ প্লাস এফ ডিসি প্লাস এফ ডিবি। এবার খেয়াল করো, এফ ডি এর মানটা কত। এফ ডি এ সমান এফ ডিসি সমান কে ইন্টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কারণ দূরত্বটা এই দুটো বলের মান সমান হয়ে যাচ্ছে। আর এফ ডিবির মান হচ্ছে কে কিউ স্কোয়ার বাই কর্ণ কত হবে, √2 ইন্টু বাহু, তার মানে √2 এর স্কোয়ার, তার মানে কে কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। এবার মজার বিষয় দেখো, খুব সহজেই এদের লব্ধি বের করতে পারবো, কারণ যেহেতু এই দুটো বলের মান সমান এবং 90 ডিগ্রি, তাই এই দুটো বলের লব্ধি তাদের 45 ডিগ্রি কোণ করে যাবে। অর্থাৎ এই দুটো বলের লব্ধি এই এফ ডির অভিমুখে চলে যাবে, এফ ডিবির অভিমুখে চলে যাবে, মানে একই দিকে চলে যাবে। তাই যোগ করে দেবো, তাহলে লব্ধির মানটা কি হবে দেখো। তাহলে এফ ডি, এরা দুইজন একই দিকে, দুটো সমমানের ভেক্টর 90 ডিগ্রি কোণ করে থাকে, লব্ধি কত হয় √2 ইন্টু সেটা, তার মানে এদের লব্ধি হয়ে যাচ্ছে √2 ইন্টু যে কোনো একটা মান, মানে ডিএ প্লাস এফ ডিবি। দেখো, এখানে আর ভেক্টরের প্রয়োজন হলো না, মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি 60 ডিগ্রি বা অন্য কোনো কোণ থাকলে তখন দরকার হতো। এখানে বলগুলো এমনভাবে আছে, খুব ইজিলি ভাবে আমরা এখানে, তাহলে এদের দুজনের লব্ধি কাজ করেছে ডিবির দিকে, তাহলে তারা আবার একই অভিমুখে। যদি কখনো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তখন তাদের লব্ধির মান বীজগাণিতিক যোগফলের সঙ্গে সমান, তাই সেটা আমরা করেছি। তাহলে
এখানে কিন্তু আর ভেক্টর নেই, কারণ একই অভিমুখে হয়ে গেছে, তাই আমি বীজগাণিতিক যোগফল করে দিয়েছি, তাহলেই সেটা লব্ধি হয়ে যাচ্ছে। কে এগুলো তোমরা বুঝতে পেরেছ? এবার মানগুলো বসিয়ে দাও। √2 কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার। তাহলে কে কিউ স্কোয়ার বাই যদি এ স্কোয়ার কমন নেওয়া হয়, তাহলে √2 প্লাস হাফ, √2 প্লাস হাফ। তার মানে এটা হলো কে কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার টু √2 প্লাস 1। দেখো এই যে বলটা, শুধু এটা কিন্তু ডি বিন্দু নয়, ডি বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু প্রত্যেকেরই একই অবস্থা। কেন না, যেহেতু এই বলগুলো মান আধানের উপর নির্ভর করছে, আধানগুলোকে সমান দেয়া হয়েছে। আধানগুলো চেঞ্জ হলে তখন কিন্তু আলাদা কন্ডিশন তৈরি হতো। ওকে, তাহলে যেহেতু আধানগুলো একই, তাই ডি বিন্দুতে যা বল ক্রিয়া করছে সেটাই কাজ করবে এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে। তখন এর বলটা, লব্ধি বলটা এইদিকে কাজ করবে, এর লব্ধি বলটা এইদিকে কাজ করবে, এর লব্ধি বলটা এদিকে কাজ করবে। মানে যদি আমি এফএটা বলি তাহলে এফএ এদিকে থাকবে, যদি আমি লব্ধি বল এফবি ধরি এফবি এদিকে থাকবে, এবং লব্ধি বল এফসি সেদিকে থাকবে, এবং এফডি এই দিকে কাজ করছে, নেট এফডি এদিকে কাজ করছে, এইদিকে আমার কাজ করছে নেট, যেটা সেটা হচ্ছে এফডি। এদের তিনজনের জন্য নেট হয়ে গেল কত না এফডি। এফডি সবগুলো মিলিয়ে যদি আমি এফডি ধরি, প্রত্যেকের মান সমান হবে। এইবার তাহলে আমার এরা সবগুলো বিকর্ষণ বল। এবার বলছে তাহলে কেন্দ্রে কত আধান রাখা হলে প্রতিটা সংস্থা, মানে যদি এই লব্ধি বলের সঙ্গে সমান এবং বিপরীতমুখী বল যদি এ দিতে পারে, মানে F0 যদি দিতে পারে, তাহলে প্রতিটা কণাকেই ও আকর্ষণ করে নেবে, প্রত্যেককে অ্যাট্রাক্ট করে নেবে। তার মানে একজনকে প্রতিমিত করা মানে সবাইকে প্রতিমিত করা, যেহেতু ওটা ওর কেন্দ্রে রয়েছে। ওকে ওকে, তাহলে আমি বের করে নিই। তাহলে সাম্যাবস্থার জন্য F0 তার যে পরম মান, সেটা এফডির পরম মানের সঙ্গে সমান হবে। এটা হলেই কিন্তু পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে টোটাল যে কর্ণ যদি আমার √2 × a হয়, তাহলে এখান থেকে দূরত্বটা কত হবে? a/√2, 2 দিয়ে ভাগ করলে এই যে দূরত্বটা, এটা হয়ে গেল আমার a/√2। এবার মান বসিয়ে দাও। তাহলে কে কিউ × Q0 বাই a/√2 হোল স্কোয়ার সমান কত বের করেছিলাম? কে কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার টু √2 প্লাস 1, और কে কিউ Q0 দুইটা ওপরে চলে যাবে, 2/a স্কোয়ার সমান কে কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার টু √2 প্লাস 1 হলো। এবার কেটে দাও, এটা এটা কেটে দাও, সব কেটে যাচ্ছে। তার মানে Q0 ভ্যালুটা হয়ে যাচ্ছে Q/4 টু √2 প্লাস, এটা মান, এটা Q0 মান। প্রকৃতিটা নিজেরাই বলো, যদি এটা ধনাত্মক হয় তাহলে তো ও ওই দিকেই বল প্রয়োগ করবে, তাহলে কি সাম্যাবস্থা হবে? Q0 সবসময় সাম্যাবস্থা আছে, Q0 মান নির্ভর করবে না, কারণ যেহেতু কেন্দ্রবিন্দুতে আছে, ডিউ টু সিমেট্রিসিটি, সবাই ওকে যাই বল দিক না কেন ওর সাম্যাবস্থা আছে। কিন্তু বাকিগুলোর সাম্যাবস্থা করার জন্য Q0 যে প্রকৃতিটা, সেটা এদের প্রকৃতির অবশ্যই আলাদা হতে হবে, কারণ এরা সবাই বিকর্ষণ বল দিচ্ছে, লব্ধি বল বহির্মুখী। তাহলে অন্তর্মুখী বল, আকর্ষণধর্মী বল সৃষ্টি করবে কে? বিপরীত জাতীয় আধান। তার মানে Q0টা হয়ে গেল Q0 = -Q/4 টু √2 প্লাস 1। অর্থাৎ যদি আমরা -Q0/4 টু √2 প্লাস 1 কোনো আধানকে এই বর্গক্ষেত্রের কেন্দ্রে আমরা রাখি, তাহলে বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে যে সমজাতীয় 4টা আধান আছে, সেই 4টা আধান প্রত্যেকেই তার লব্ধি বলের মান 0 হবে, অর্থাৎ পুরো সংস্থাটা সাম্যাবস্থায় থাকবে। এবার 4 নম্বর প্রবলেমটা দেখো। বলছে অমসৃণ তল,
অমসৃণ তল, অমসৃণ তলের ওপর দুটো গোলক, তাদের ব্যাসার্ধ যথেষ্ট কমই আর কি। তাদের প্রত্যেকের ভর 5 গ্রাম, মানে যদি কেজিতে করি 5 × 10⁻³ কেজি সম্পন্ন দুটো গোলক পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরত্বে আছে। প্রত্যেকের আধানের মান এটা, প্রত্যেকের আধানের মান এটা। গোলক দুটো কিন্তু অমসৃণ তলের ওপর রাখা আছে, কোনো সুতো দিয়ে কোনো কিছু দিয়ে বাঁধা নেই। কোশ্চেনটা হয়েছে যে এই অমসৃণ তলের ঘর্ষণ গুণাঙ্কের মান কত হলে এই গোলক দুটি স্থির থাকবে, যে এদের ঘর্ষণ গুণাঙ্ক ন্যূনতম কত হলে, বেশি হলে তো অবশ্যই থাকবে, ঘর্ষণ গুণাঙ্ক ন্যূনতম কত হলে, মানে মিউ ন্যূনতম কত হলে সংস্থাটা মানে আধান দুটি স্থির থাকবে, আধান দুটি স্থির থাকবে। মিউ এর ন্যূনতম মান কত? তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটছে। তাহলে এদের ওজন কাজ করছে, ফ্রি বডি ডায়াগ্রাম, এদের ওজন কাজ করছে mg, এদিকে কাজ করছে লম্ব প্রতিক্রিয়া, কেন্দ্র দিয়ে কাজ করছে কুলম্বীয় বল, আর এই দিকে কাজ করছে ঘর্ষণ বল, লিমিটিং ফ্রিকশন। আমি ন্যূনতম কন্ডিশন যেহেতু নিয়েছি, তাহলে সীমাস্থ ঘর্ষণ বল কাজ করবে। তাহলে স্থির থাকার শর্ত কি? একই গল্প, এফ নেট 0, এখানে লব্ধি বলটা 0 হতে হবে। এখানে আমরা কুলম্বের সূত্রের সঙ্গে ঘর্ষণের ধারণাটাকে ব্যাখ্যা করছি। দেখো খুব ভালো লাগবে অঙ্কটা। তাহলে সাম্যাবস্থায় আমরা লিখতে পারি, এখানে সাম্যাবস্থায় n = mg, সাম্যাবস্থায় n = mg, এবং সীমাস্থ ঘর্ষণ বল কুলম্বীয় বলের সঙ্গে সমান হবে। এক্স অক্ষের বলগুলো লব্ধি 0, ওয়াই অক্ষের বলগুলো লব্ধি 0, তাহলে নেট বল 0, তাহলে এটাই হবে স্থির থাকার শর্ত। এর বাইরে আর কি হতে পারে? ওকে, এইবার সীমাস্থ ঘর্ষণ বল মিউ স্ট্যাটিক × n সমান কুলম্বীয় বল, n সমান mg, আর কুলম্বীয় বল k q1 q2 বাই r²। তাহলে মিউ = k, দুটোর মানে একই, মানে q² বাই r² mg। জি এর মানটাকে 10 ধরে না। তাহলে মানটা যদি বসাই, কে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের জন্য কে এর ভ্যালু হয় 9 × 10⁹। ওকে, q² মানে 10⁻⁻7 তার হোল স্কোয়ার, আর তার মানে এটা 0.1 মিটার, স্কোয়ার করলে 10⁻²। এম এর মান কত? 5 × 10⁻³ × 10। তাহলে এটা 9/5 রেখে দাও। এবার 10-এর হিসেবটা করো। তাহলে এখানে -5 -4 5 10⁵, আর এখানে 10⁻⁻14 মানে 10⁻⁻9। আচ্ছা, এটা প্লাস হবে না? তাহলে এটা এটা হচ্ছে 10⁴, এটা 10⁻13, 10⁻, মানে এটা -1 হচ্ছে, তাই না? এখানে -14, আর এখানে হচ্ছে তোমার -4, আর এখানে আছে +9।
10-এর ঘাতটা হিসাব করলেই তো হয়ে গেল, -1 হচ্ছে 9 -14 আর এখান থেকে +4 হয়ে গেল 8 × 5 = 90, 1.8 মানে 0.18। ঘর্ষণ গুণাঙ্ক সমজাতীয় রাশির অনুপাত, তাই কোনো একক থাকবে না, তাহলে এই হয়ে গেল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এই যে অমসৃণ তল, তার ন্যূনতম ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.18 হয়, তাহলে এই কন্ডিশনে এই দুটো গোলক স্থির থাকবে। এখানে কুলম্বের সূত্র প্রয়োগের সঙ্গে সঙ্গে ঘর্ষণের ধারণাটাও ক্লিয়ার করলাম। 5-এর প্রবলেমটা দেখো, একটা রিংয়ের ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধের একটা রিং। এই আর ব্যাসার্ধের রিংয়ের কেন্দ্রে Q0 আধান আছে, আর আর স্মল কিউ আধানটা পুরো রিংটা জুড়ে ছড়িয়ে আছে। কোশ্চেনটা হচ্ছে, তাহলে বুঝতেই পারছো যে এই বিন্দু আধানটা প্রতিটা জায়গার ক্রিয়াশীল বলকে ডিএফ যে কুলম্বীয় বল, সেটা কি করবে, বহির্মুখী প্রতিটা জায়গায় বাইরের দিকে বল প্রয়োগ করছে। এই বাইরের দিকে বিকর্ষণ বল প্রয়োগ করার জন্য এই রিংয়ে একটা টান সৃষ্টি হবে। তাহলে এখন সেই টানের মানটা কত সেটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে টানটা কাজ করবে কি করে, স্পর্শক বরাবর এইদিকে টান কাজ করছে, এইদিকে টান কাজ করছে। এইবার আমি কি করেছি, একটা ছোট্ট অংশ নিয়েছি, খুব ক্ষুদ্র দৈর্ঘ্য, যে ক্ষুদ্র দৈর্ঘ্যে ডিকিউ আধান আছে। এই যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা আধান আছে কত না, ডিকিউ আধান আছে। এই ডিকিউ আধানকে এই Q0 আধান বিকর্ষণ বল দিচ্ছে ডিএফসি, মানে এই বিস্তৃত আধানকে একটা বিন্দু আধানে আমরা কনভার্ট করছি। প্রায় একটা বিন্দুতে যে পরিমাণ আধান আছে এবং তার বিস্তারটা কত, ডি থিটা, যেখানে ডি থিটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র একটা কোণ। তাহলে দেখো, এইবার এটা যদি ডি থিটা হয়, তাহলে এই হাফটা কত হবে, ডি থিটা বাই টু। তাহলে সমান্তরাল সরলরেখা টানলাম, তাহলে টানের দুটো উপাংশ কাজ করবে। এদিকে কাজ করবে, এটা যদি ডি থিটা বাই টু হয়, তাহলে এই কোণটাও হবে ডি থিটা বাই টু। সিমিলারলি এইটাও হবে ডি থিটা বাই টু। দেখো কেন হচ্ছে, এইটার সঙ্গে এইটা স্পর্শক, আর এইটার সঙ্গে এইটা হচ্ছে লম্ব। আর স্পর্শক যে কোনো বিন্দুতে ব্যাসার্ধের ওপর লম্ব, তাহলে এটার সঙ্গে এটা একান্তর কোণ, তাহলে এই কোণটাও হয়ে যাচ্ছে আমার ডি থিটা বাই টু। এটা যদি ডি থিটা বাই টু হয়, তাহলে এটাও, কারণ এইটা 90 ডিগ্রি, আবার এটার সঙ্গে এটা কমন অ্যাঙ্গেল হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কি কমন অ্যাঙ্গেল, তাহলে এটা ডি থিটা বাই টু হলে এই দিকের কোণটাও হবে ডি থিটা বাই টু। তাহলে এর যে দুটো উপাংশ পেলাম, এই দিকের উপাংশটা হয়ে গেল, এই দিকের উপাংশটা হচ্ছে টি কস ডি থিটা বাই টু। একই রকমভাবে এদিকেও আমরা একটা পাবো টি কস ডি থিটা বাই টু। তাহলে ভেতরের দিকে কেন্দ্রাভিমুখী দুটো মান পাচ্ছি, টি সাইন ডি থিটা বাই টু। এখানেও বলটা পেলাম কত না, টি সাইন ডি থিটা বাই টু। দেখো, তাহলে টানটা সৃষ্টি করছে যে বিকর্ষণ বল কুলম্বীয়, তাহলে এই কুলম্বীয় বলকে এরা সাম্যাবস্থায় আসার জন্য দুটো বল পরস্পর সমান হবে, না হয়তো তার রিংটার দৈর্ঘ্য বাড়তেই থাকবে, তাই না? সাম্যাবস্থা পেয়েছে, তার হয়তো দৈর্ঘ্য বেড়েছে। যাই হোক না কেন, যে টানটা প্রডিউস হয়েছে, সেই টানটাকে, এই টানের যে উপাংশ দুটোকে প্রতিনিধিত্ব করছে কে, কুলম্বীয় বল। তাহলে যে সাম্যাবস্থায় এখন আমরা লিখতে পারি, সাম্যাবস্থায় দেখো এখানে সব সাম্যাবস্থায় অঙ্কগুলোকে আমি ধরেছি। সাম্যাবস্থায় ডিএফসি সমান 2t সাইন ডি থিটা বাই টু। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? যদি আমার এই বিকর্ষণ বলের জন্য
স্পর্শক বরাবর, টানটা কাজ করবে কোন দিক বরাবর? স্পর্শক বরাবর। তাহলে এই যে টানের যে কেন্দ্রাভিমুখী উপাংশ এবং কুলম্বীয় বিকর্ষণ বল এটা সমান হচ্ছে, এই জায়গা থেকে আমি টানের মানটা বের করতে পারবো। এতে থিটার মান খুব ক্ষুদ্র, তাহলে সাইন থিটাকে আমরা লিখতে পারি। আচ্ছা, এইবার দেখো কুলম্বীয় বলের মান। তাহলে এই ছোট্ট যে অংশটা নিয়েছি, তাহলে এই ছোট্ট অংশটা কুলম্বীয় বলের মানটা কত না, কে কিউ জিরো ইন্টু ডি কিউ বাই আর স্কোয়ার। আর 2t, থিটার মান যদি খুব ক্ষুদ্র হয় সাইন থিটাকে থিটা নেওয়া হয়, তার এটা হবে ডি থিটা বাই 2। তাহলে এইবার কিউ জিরোর মান তো আছে, ডি কিউর মান কত হবে? ডি কিউটা কত কোণের জন্য না, ডি থিটা কোণের জন্য। তো দেখো ডি কিউর মানটা যদি আমরা এইভাবে ভেবে নিই যে আমার মোট কোণটা কত, একটা রিংয়ের মোট কোণ কত, 2π। তাহলে কিউ আধান ছড়িয়ে আছে 2π কোণে, 2π রেডিয়ান কোণে কিউ আধান ছড়িয়ে আছে। তাহলে আমার ডি কিউ রেডিয়ানে কত আধান থাকবে? ডি থিটা রেডিয়ানে। তাহলে কিউ বাই 2π ইন্টু ডি থিটা, এটাই হবে ডি কিউ এর মান। ডি কিউ এর মানটা হচ্ছে যে আমার 1 রেডিয়ানে কত আছে, কিউ বাই 2π। তাহলে এই লেন্থটার জন্য আমার কত কোণ বরাদ্দ না, ডি থিটা কোণ বরাদ্দ। তাহলে এই ছোট্ট দৈর্ঘ্যে আধানের মান হবে কিউ বাই 2π ইন্টু ডি থিটা, এটাই হবে ডি কিউ এর মান। এই মানটা এখানে বসাও, কিউ বাই 2π ইন্টু ডি থিটা, ডি থিটা বাই আর স্কোয়ার, আর এইটা সমান হয়ে যাচ্ছে টি ডি থিটা। এইবার দেখো কাটাকুটি কে হচ্ছে, তাহলে অর টি ইকালস টু কে কিউ ইন্টু কিউ জিরো বাই 2π আর স্কোয়ার। পাই তো কাটছে না বোধ হয়, কে কিউ জিরো বাই 2π আর স্কোয়ার, হ্যাঁ এটাই ঠিক আছে। কে কিউ ইন্টু কিউ জিরো বাই 2π আর স্কোয়ার। অঙ্কটা দেখো যে একটা রিং, তার ব্যাসার্ধ আর, রিংয়ে কিউ আধান দেওয়া আছে, তার কেন্দ্রে কিউ জিরো আধান রেখেছি, এটা সমজাতীয়। এই অবস্থায় রিংয়ে যে কুলম্বীয় বিকর্ষণ বলের জন্য টান সৃষ্টি হবে, সেই টানটার মান কত, এটাই হবে টানের মান। 6 নম্বর প্রবলেম আজকের ক্লাসের। দুটো বিন্দু আধান 10 স্ট্যাট কুলমে, দুটো বিন্দু আধান পরস্পর থেকে 12 সেন্টিমিটার দূরত্বে আছে। এদের মধ্যে যদি ক্রিয়াশীল বল বের করতে বলে, তোমরা ইজিলি কুলম্বের সূত্র সিজিএস পদ্ধতিতে শূন্যস্থানের জন্য বসাবে, মান পেয়ে যাবে। কিন্তু কোশ্চেনটাকে একটু ঘোরানো আছে। দেখো ওদের যে সংযোজী সরলরেখা, তার সঙ্গে লম্বভাবে 1 সেন্টিমিটারের ব্যাস সম্পন্ন একটা চোঙাকৃতি পাত্রে জল দ্বারা পূর্ণ আছে, যেখানে জলের যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এফসা আর, এর ভ্যালুটা কত না 81। যদি ওই চোঙাকৃতি পাত্রটাকে যদি আমরা জল দিয়ে পূর্ণ করে দিই, তাহলে এই অবস্থায় ওই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত হবে? ওকে, চলো সেই মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবকের ক্ষেত্রে ফর্মুলাটা আমরা লাগাবো। আর এফেক্টিভের ফর্মুলাটা আমরা লিখেছিলাম আর এফেক্টিভ ইকালস টু আর মাইনাস টি প্লাস রুট কে ইন্টু টি। এটা হচ্ছে আমার কার্যকর দূরত্ব, যেটা এখন 12 সেন্টিমিটার, সেটা আর এখন আর 12 সেন্টিমিটার থাকবে না। তাহলে দেখা যাক কত হয়। এফেক্টিভ দূরত্বটা ছিল আমার 12 সেন্টিমিটার, তাহলে 12, তার মধ্যে টি বেদ মানে এখানে জলপূর্ণ পাত্রের বেদ মানে কত না 1 সেন্টিমিটার, জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক 81 এবং এটা, তাহলে 11 প্লাস 9 মানে 20 সেন্টিমিটার। যেটা ছিল 12 সেন্টিমিটার, মাত্র 1 সেন্টিমিটার ব্যাস সম্পন্ন তরল জলপূর্ণ কোনো পাত্র রেখে দেওয়ার জন্য বায়ু মাধ্যমে তার দূরত্বটা হয়ে যাবে 20 সেন্টিমিটার। এইভাবে কিন্তু মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকলেও আমরা তাকে, ওটা বায়ু মাধ্যমে থাকলে ওই দূরত্বটা কত হতো সেটা আমরা এই ফর্মুলাতে
ব্যবহার করে নির্ণয় করে নিতে পারি। ওকে, চলো তাহলে এবার আর কোনো সমস্যা নেই, কার্যকর দূরত্ব বের করে নিয়েছো। ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবে, কার্যকর দূরত্ব মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি থাকে তখন এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তাহলে এবার মানটা বের করে নাও, কুলম্বের সূত্র সিজিএস পদ্ধতিতে শূন্যস্থানের জন্য। তাহলে এফ সমান 1/f(r), সিজিএস পদ্ধতি আমরা ব্যবহার করছি, Q1 Q2 বাই আর স্কোয়ার। বাই মাধ্যমের জন্য f(r) 1 হবে, এখানে 10 × 10/20² 20 × 20 দূরত্বটা হয়ে গেছে ওটা, তার মানে এটা হয়ে যাবে 1/4 0.25 সুতরাং আমরা যদি এটা বায়ু মাধ্যম হতো তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যদি আমরা অন্য কোনো মাধ্যম সেখানে আমরা দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে ওই যে দূরত্বটা ওই মাধ্যমটা দেওয়ার জন্য আমাদের এই কুলম্বের সূত্রটা এটা আমরা ব্যবহার করছি বায়ু মাধ্যমের জন্য আমরা ব্যবহার করছি। মানে একটা মাধ্যম থাকলে যদি মিশ্র হয়ে যায় তখন তাকে আমরা এই ফর্মুলার সাহায্যে তাকে আমরা সাবস্টিটিউট বায়ু মাধ্যমের দূরত্বটা কত সেটা আমরা বের করতে পারি। করলেই তাহলে সেক্ষেত্রে যেটা ছিল 12 সেটা হয়ে গেল 20 বায়ু মাধ্যমের জন্য। এটাকে আমরা বলছি তার কার্যকর দূরত্ব। ব্যাস, ফর্মুলাটা বসালাম, তখন এটা r² হবে না, আর এফেক্টিভ ফর্মুলাটা বসাবো, তাহলে এটা 20 সেন্টিমিটার হয়ে গেল। 12 হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখান পর্যন্ত।